once again welcome to City Cinema আর আজকে আমার সাথে যে রয়েছে তাকে সবাই আমরা চিনি এবং তাকে আমরা সবাই ডাকি ব্যাড বয় বলে ব্যাড বয় তন্ময় Introducing the first ever hip hop artist from Calcutta. Here comes the bad boy Tonmoy. Yeah. বাই দ্য ওয়ে বলে রাখি যে আজকে তন্ময় একা নয়, তন্ময়ের সাথে একজন ও ব্যাড বয় হলে কি হবে, তার সাথে একটা গুড গার্ল এসেছে। তন্ময় পরিচয় করি দাও, কি এসেছে আমাদের সাথে আজকে আছে এখন ভিজে আরসি। হ্যালো হ্যালো হাই হাই হাই। ওকে অ্যান্ড যে বিষয়টা নিয়ে আজকে রয়েছি, একটা তন্ময় মানে সেই একটা ব্যাপার, মানে সেই রক একটা ব্যাপার, একটা সেই ফিল লুকসে সবসময় অন্য কিছু একটা হবে, একটা কিছু একটা হবে, ধামাকাদার হতে চলেছে এবং যেটা হবে সেটা অলরেডি হয়ে গেছে। এবং সত্যি বলতে আমরা প্রত্যেকে সেটা দেখেছি। তোমার 7th অ্যালবাম, 7 নম্বর অ্যালবাম, অ্যাকচুয়ালি অ্যালবাম না, আমি এটা সিঙ্গেলস করছো অ্যান্ড সেখানেই তোমার একটা অন্য রূপ, আবার একটা নতুন কাজ, আবারও সবাই দেখে জাস্ট ওয়াওয়া ওয়াওয়া। থ্যাংক ইউ প্রচন্ড। এই বিষয়টা হলো কি করে? আমি প্রত্যেকটা ভিডিওতে আমার ইমেজটা চেঞ্জ করে দিই। ওকে, তো আমার লুকস চেঞ্জ করে দিই। তো এটা পুরো একটা ভিডিওর জন্য এটা পুরোটা করতে আমার অনেকটা টাইম লাগে, তো যার জন্য আমার কাজগুলো একটু লেট আসে। বাট আমাকে সবাই যখন একটা নতুনভাবে দেখে সবাই একটা মানে অন্য তন্ময়কে পায়। তো ফার্স্ট টাইম অ্যাজ এ লাভার বয় বলতে পারো, বা হ্যাঁ তার আগে ব্যাড বয় ছিল, তার আগে স্যাড বয় ছিল, ব্যাড বয় ছিল, দুঃখের গান ছিল, মরে যাচ্ছি হাত কেটে। এরপর থেকে সবাই লাভার বয় তন্ময়। ফার্স্ট টাইম লাভার বয় তন্ময়কে দেখা যাচ্ছে এই ভিডিওতে। ওকে, তো প্রেমটা তার মানে গুছিয়ে করেছো গোটা। তোর চোখে দেখে সব ভুলে যাই, তোর হাসির আগে আর যে কিছুই নাই, তোর দিকে তাকিয়ে ভাষা খুঁজে পাই, তোকে পেলে আমার আর কিচ্ছু করার নাই। অ্যালবামের নাম থাকিস যদি পাশে, এবং গোটা অ্যালবাম জুড়ে তুমি ওর সাথে দেখেছো। কেমন লাভার হিসেবে, কেমন সেটা বলো আগে। লাভার হিসাবে খুব ভালো, খুব কেয়ারিং। যখন আমি ওর সাথে কাজ করেছি তখন তোমাকে ফিলই করতে দেবে না যে রিয়েল লাইফ লাভার না, অ্যাজ এ ভিডিওতে আমি কাজ করছি বলে আমাকে এত হ্যাপি লাগছে। বাট ও সত্যিই খুব ভালো, ওকে আমি এমনি পার্সোনালিও চিনি, তো হি ইজ সো মাচ কেয়ারিং। পার্সোনালি কেমন? খারাপ? পার্সোনালি খারাপ না, ওকে সবাই ব্যাড বয় বলে, তুমিও কি তাই বলো? না আমি ব্যাড বয় বলি না, বাট আমার ভালো লাগে লোকে যখন ওকে ব্যাড বয় তন্ময় বলে ডাকে, কারণ গুড গার্লস অলওয়েজ লাইক ব্যাড বয়। ওরে লাভলি। আমি ব্যাড বয়, আমি তন্ময়, লিসেন এন্ড এনজয়। সব বলে লুক নাকি ফরেনার টাচ, জানি না তারা আজও ভালোবাসি ভাত মাছ। আউটলুক টিপটপ, আমি করি হিপ হপ, মন যা চায় করি তাই, ভাবি না 7-5। সিঙ্গেলসটা জুড়ে একটা অন্য ফ্লেভার, তোমার সবকটা গানেই এক ধরনের ফ্লেভার পাওয়া যায়। এটা কতদিন শুট করলে? এটা আমরা শুট করেছি 4 দিন, এবং 4 দিন আমাদেরকে এরকম ভাবে নেতার মতো নিংড়ে নেওয়া হয়েছে। মানে আমি বলে বিশ্বাস করাতে পারবো না, একটা 4 মিনিটের ভিডিও করার পেছনে কত দিনের প্ল্যানিং এবং মানে শুটিং, ইন বিটুইন শুটিং কি পরিমাণ খাটনি হয়েছে, মানে আমি বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। বাট থ্যাঙ্কস টু দ্য টিম, যারা আমাদেরকে এইভাবে খাটিয়ে আজকে এই জায়গাটা যাদের দেখে ভালো লাগছে, যে তার পিছনের জিনিসগুলো তো দেখেনি, তো তার পিছনে যে কতটা কষ্ট আছে পুরো টিমের, খালি আমরা কষ্ট করেছি সেটা নয়, পুরো টিমই একদম মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। আমি যতদূর জানলাম, যতদূর আমার রিসার্চ বলছে যে গানটার অনেকদিন আগে শুট হয়ে গেছে, তারপর এতটা দিন সময় লাগলো, 7 মাস আমাদের রিলিজ করতে সময় লাগলো। 7 নম্বর অ্যালবাম 7 মাস পর রিলিজ হচ্ছে, একটা বিশাল ব্যাপার, অনেক দিন অপেক্ষা। কেন এতদিন কেন? তো এতদিনের কারণ হচ্ছে যে মানে এই ফার্স্ট টাইম আমি এত বড় প্রজেক্ট প্ল্যান করেছিলাম। তো আমাদের পুরো ভিডিওটা 75 জনের পুরো টিম আমরা কাজ করেছি। 75? হ্যাঁ। ওকে, তো মানে একটা ফুল ফ্লেজেড মুভির শুটিং হতে এরকম আমি দেখেছি, যখন সেটে লোক থাকে তো 70 থেকে 100 জন লোক থাকে। তো আমরা একদম পুরো নেক্সট বলিউড লেভেলের পুরো ব্যাপারটা প্ল্যান করেছিলাম। তো পুরো প্ল্যানটা এক্সিকিউট করতে আমাদের কলকাতায়, আর আমি কখনো চেষ্টা করি না যে আমি কোনো বড় প্রফেশনালের সাথে কাজ করব। আমার সবসময় মোটিভ এটা থাকে, যেহেতু আমি অ্যাজ এ নিউ কামার, আমি সবসময় খুঁজে বেড়াই যে এরকম নিউ কামার যারা
আমার মতো যাদের কাজ করার খিদে আছে যে নতুন কিছুটা করবো, আমি সবসময় তাদেরকে নিয়ে টিম তৈরি করি যে কোনো একটা প্রজেক্টের জন্য। ওকে, তো সেরকমই তুহিনের কথা আমি বলবো যে ও অ্যাজ এ আপকামিং ডিরেক্টর, আমি ওকে বলেওছি যে নেক্সট 5 বছরে ও ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। সেটা আমি আজকে ক্যামেরার সামনেও বলতে আমার কোনো অসুবিধা নেই। ছেলেটা যা কষ্ট করেছে এবং ও যে টিমটা, আমাদের টোটাল টিমটা সেটা ছিল। এবং এখন প্রশ্নের উত্তরে আসি যে 7 মাস আমাদের ভিডিও রেডি হয়ে গেছিলো 7 মাস আগে। তো তারপরে আমরা প্রথম থেকে প্ল্যান করেছিলাম যে আমরা কলকাতার সোকল্ড যারা বড় কোম্পানি আছে সেখানে থেকে রিলিজ হবে বা তারাই আমাদেরকে হেল্প করছিল, স্বপ্ন বা আমাদের মিটিং ফিটিং সবই হয়েছে, সবকিছু হয়েছে আর কি। যারা যাদের হাতে এখন ইন্ডাস্ট্রি আর কি বলতে পারো, নাম বলবো না কারণ, আবার সরকারের হাতেও সেই ইন্ডাস্ট্রির মালিক চলে গেছে। তো তাদের সাথে প্ল্যান প্রোগ্রাম হয়ে সবকিছু সেট, অলমোস্ট শুটিং ডান, এবং সেখান থেকে আমার কাছে ফোন এলো যে বেস্ট অফ লাক, যাতে পুরো পড়েছিল ভালো হয়। তো তারপরে এমন কিছু ঘটনা যেগুলো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে একটা নতুন আর্টিস্টকে কোথাও গিয়ে যেন চাপিয়ে দেওয়া হবে, আমার এই ফিলটা হয়েছে। কেন এটা কেন? আর আরেকটা জিনিস আমার ফিল হয়েছে যে আমি যদি বিগত 20 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে যে ধরনের গান হয়ে আসছে, আমি যদি সেই গানটা করতাম তাহলে হয়তো আমাকে 7 মাস ওয়েট করতে হতো না। আচ্ছা, কারণ এখানে নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার যে একটা রেসপন্সিবিলিটি, যে আমি একটা নতুন ছেলেকে লঞ্চ করবো যে ভালো কাজ করছে, তারা জানে ভালো কাজ করছে, বাট সেই রিস্কটা তারা কিছুতেই নিতে পারছে না, বুঝতে পারছো? তো সেই জন্য আমি প্রথমে ওখান থেকে পিছিয়ে এলাম যে না, এই জায়গাটা আমার জন্য মনে হচ্ছে ঠিক নয়, যেখানে আমি দেখে নিয়েছি যে আমি একটা এই লেভেলে কাজ করে ফেলেছি। তো তখন আমি সেই জায়গা থেকে একটুখানি সরে এলাম, এবং থ্যাঙ্কস টু ব্যান্ডেজ ট্যালেন্ট এজেন্সি, যারা আমাকে এবং আমার মতো ধরো সোমলতা আছে, এরকম অনেক কলকাতার টপমোস্ট আর্টিস্টদের, না কলকাতার টপমোস্ট আর্টিস্টদের এরা ম্যানেজ করে, ব্যান্ডেজ ট্যালেন্ট এজেন্সি, ঠিক আছে? তো তাদের মধ্যে সেই আর্টিস্টদের মধ্যে আমি একজন তাদের আর্টিস্ট। তো আমি তাদেরকে গিয়ে প্রথম সেই প্রবলেমটা জানাই যে এখন আমি এরকম এই সিচুয়েশনে আমি দাঁড়িয়ে আছি, এখন আমি কি করব। তো তারপরে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, যেমন দেখি যে এদের থেকে বেরিয়ে এসে দুটো কোম্পানি যারা আমাদের টপমোস্ট দুজন, একটা দেবদা এবং জিতদা, তারা নিজেদের প্রোডাকশন নিয়ে এগিয়ে চলেছে। তো আমি তাদের দুজনের সাথে যোগাযোগ করি, তাদের দুজনের অফিসে আমি গিয়ে এই ভিডিও দেখাই, এবং তারা প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করে। তো অ্যাপ্রিসিয়েট করার পরেও আমি আরও মানে এবার দেখো, ওরাও অ্যাজ এ তুমি যদি দেখো যে ওই লেভেলের সাথে এখানে পাল্লা দেওয়ার মতো সেটাও নেই, তাদেরকেও এখনও 2 বছর মানে অ্যাজ এ, আমি অ্যাক্টর বলছি না, অ্যাজ এ প্রোডাকশন বা অ্যাজ এ যদি কাউকে লঞ্চ করতে হয়, তাদেরকে আরও নেক্সট 2-3 বছর তাদেরকে স্ট্রাগল করতে হবে। তো আমি এমন একটা চাইছিলাম যে যেখানে মানে ওই স্ট্রাগলটা আমি অলরেডি স্ট্রাগল করে ফেলেছি, তারপরে কলকাতার একটা আর্টিস্টকে একটা ভিডিও বার করার জন্য কেন এত স্ট্রাগল করতে হবে, আমার কথা হচ্ছে সেটা। তো আমি পাড়ি দিলাম মুম্বাই। আচ্ছা, আমি দেখলাম যে এখানে সাপোর্ট তো হয়তো দেখে সবাই ভালো বলছে, বাট ওই দায়িত্বটাকে সেই হিসেবে তোমাকে একটা যে দায়িত্ব যে আমি তোমাকে একটা কিছু করবো, এবার চলো আমার সেই জিনিসটা আছে বা তোমার পিছনে আমি টাইম দেবো, সেই জিনিসটা আমি কলকাতার মধ্যে পাচ্ছি না। এখানে সবাই নিজের ভাবছে যে ঠিক আছে, আমি ভিডিওটা বেচে কত টাকা পাবো, এই ভিডিওটা আমি ছেড়ে কত টাকা পাবো, সবাই নিজের প্রফিটটা ভাবছে। হ্যাঁ, কিন্তু কেউ ভাবছে না যে এই ছেলেটা এত কষ্ট করেছে, এর জন্য আমি কিছু করি, এটা এখানে কেউ সেরকম একটা ভাবে না। আমি যতদূর এই 7 মাসের এক্সপিরিয়েন্স বলছি। আচ্ছা, তো তারপরে মুম্বাই পাড়ি দিই এবং আমি সেখানে জি মিউজিকের সঙ্গে প্রথম যোগাযোগ করি। জি মিউজিক থেকে এই ভিডিওটা অ্যাপ্রুভ করে। টি সিরিজের সাথে যোগাযোগ করি, তারাও টি সিরিজ রিজিওনাল চ্যানেল থেকে এই ভিডিওটা দেওয়ার জন্য অ্যাপ্রুভ করে দেয়। তারপরে তখনই ওই সময় গজেন্দ্র বর্মার তেরাঘাটা গানটা আসে, এবং আমি সেখানে দেখি গানা এক্সক্লুসিভ বলে একটা কিছু নতুন, যেটা প্রচণ্ড হিট হয়ে যায়। তো আমরা সবাই জানি তেরাঘাটা। তো আমার ম্যানেজমেন্ট থেকেই তেরাঘাটা যে গানা এক্সক্লুসিভের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এই ভিডিওটা দেখানো হয়। এবং আমি মুম্বাই গিয়ে একটা জিনিস দেখলাম, আমি আমার ভিডিওটা যেখানে একবার দেখেছি সেখানে একবারে অ্যাপ্রুভ হয়েছে, আমাকে কোনোদিনও 2বার যেতে হয়নি। কিন্তু কলকাতায় একটা ছেলেকে নতুন গান করছে, নতুন কাজ করছে, আমি মানতাম আমি খারাপ কাজ করেছি, আমি মেনে নিতাম চলো আমারটা হয়নি, আমাকে আরও ভালো করতে হবে, হ্যাঁ আমাকে ভালো তো করতেই হবে। বাট সেম কাজ আমি বাংলা গান, তুমি ভাবো মুম্বাইতে যে বাংলা বোঝে না সে দেখে অ্যাপ্রুভ করে দিচ্ছে, কিন্তু এখানে মানুষ রিস্ক নেবে না। Yo, it's your boy Tonmoy. Now listen. Knock knock দেখো এসেছে কে, এরা ভাবিস না আমাকে মেয়ে, করবি তো করে নে আমাকে চেক। তাহলে কি তন্ময় নতুন কিছু আনতে চলেছে? মানে ধরো এই সিঙ্গেলসের যে প্রবণতা, এটা আমরা বাংলাদেশেও দেখেছি, এখানে প্রচুর রকম ভাবে সিঙ্গেলস হয় প্রত্যেকটা আর্টিস্ট। সেই ট্রেন্ড কি এবার তুমি নিয়ে আসছো? দেখো, আমি এই ট্রেন্ডটা 5 বছর আগে থেকে চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, কিন্তু ওই যে বললাম, বাংলাদেশের যে কোনো আর্টিস্ট গান করলে তাকে 7 মাস স্ট্রাগল করতে হয় না যে কোথা থেকে আমি রিলিজ করবো। কোম্পানিরা বসে থাকে যে তাকে আমি নেবো, কখন ছাড়বো, নতুন জিনিস ছাড়বো। নাহলে আজকে বাংলাদেশে এই ধরনের সাউন্ডটা, যেটা এখনো এখানে প্রতিষ্ঠিত হয়নি আমি বলবো, সেটা অলরেডি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই ট্রেন্ডই এবার তুমি নিয়ে আসো। সেই ট্রেন্ডটা আমি তো চেষ্টা করছি 5 বছর ধরে, বাট এখানে কেউ রিস্ক নিতে পারছে না, এটাই তো হচ্ছে প্রবলেম। বাট আমার ভিডিওতে বেরোলে মিলিয়ন ভিউ হয়ে যায়, আমি তো তাদেরকে দেখাচ্ছি যে দেখো মিলিয়ন ভিউ, বাট তারা তাও
সেই 20 বছর আগের গানটাই কোথাও একটা খুঁজছে। মনে হয় না যে মানুষ এখনো বেশি, এই যে আমরা একটা কথা ইউজ করি, আমরা অনেক বেশি স্মার্ট, আমরা অনেক বেশি ইন্টারনেট ডিপেন্ডেন্ট, সেটা থেকে কোথাও একটু পিছিয়ে রয়েছে, এটা তোমার কি মনে হয়? দেখো ইন্টারনেটে এখন সবাই ব্যবহার করে, বাট ও যেটা বললো যে হ্যাঁ বাংলাদেশে এরকম আমার প্রচুর বন্ধু আছে যাদের আমি দেখেছি যারা এরকম সিঙ্গলস বার করে, তাদের মানে মিনিটে মিনিটে বেরোতে বেরোতে প্রচুর শেয়ার হয়, প্রচুর মানে আমাদের এখানকার কলকাতার মতন না যে একটা মানুষকে লাইক করব তাতে শেয়ার করব, কেন করব এটা আছে আমাদের, কেন করব এক্স্যাক্টলি একটা প্রশ্ন দেখে, এটা আমার কি কেন দেব। বাট আমি নিজেও দেখেছি যে আমার প্রোফাইল থেকে আমি যদি একটা কোনো ভালো ছবি আপলোড করি বা যেরকম, সেটা লাইকসের পর লাইকস বাড়তেই থাকে, বাট আমি যখন একটা কাজের কোনো কিছু শেয়ার করবো সেটা কমে যাবে। বাট এটা তুমি যদি কোনো বাংলাদেশের কাউকে দেখো, তারা যেরকম পাল্লা দিয়ে তাদের নিজের ফটোজ ছাড়লেও যেরকম লাইকস পড়ে, তারা কিন্তু তাদের কাজগুলো শেয়ার করলে সেরকম লাইকস হয়। অ্যাকচুয়ালি কি জানো তো তন্ময়, যেটা আমার মনে হয় পার্সোনালি, যে সবকিছু নতুনকে গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করা একটু টাইম লাগে, একটু টাইম টেকিং ব্যাপার হয়ে যায়। আমরা অনেক বেশি না দেখে দেখে করতে অভ্যস্ত। আচ্ছা তুমি এটা পড়েছো, তাহলে আমি পড়লে ভালো বানাবে, তো এইটা আসতে একটু সময় লাগে। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ যে তোমাকে একটা কথা বলি, এই সব কটা অ্যালবাম, ধরো এটা 7 নম্বর, তো 6 নম্বর অ্যালবাম অবধি যারা যারা তন্ময়ের অপোজিটে ছিল তারা প্রত্যেকে ফেসবুক মারফত এসছে, তুমিও কি তাই? আমারও তাই। আমার হচ্ছে 2015 লাস্ট আর 2016 ফার্স্ট এরকম টাইমে হবে, যখন আমি তন্ময়কে ফার্স্ট চিনি। আমি তখন কিচ্ছু জানতাম না কে ব্যাড বয় তন্ময়, কে কোন ভিডিও আছে। ও আমার সাথে জাস্ট ওর একদিন কথা হয়, আমি না দেখে ফার্স্টে ভেবেছিলাম যে এ তো পুরো হানি সিং এর মতো দেখতে। তখন ও জাস্ট ব্যাড বয় তন্ময় মনে হচ্ছে রিলিজ করেছিল না ফার্স্ট টাইম, তো আমি বলেছিলাম তুমি সত্যি এরকম এরকম করো, তো তখন থেকে আমাদের মধ্যে কথা হয়েছিল। আর তখন থেকে থাকিস যদি পাশে 2016 এর থেকে কথা হয়েছে, আর আমরা 2019 সেটা আজকে মানে এতদিন ধরে খালি বলেছে যে থাকিস যদি পাশে, তখন ভরসা পাচ্ছিল না, থাকিস যদি পাশে থাকবে, মানে এটাকে তৈরি করতে অনেক দিন টাইম লাগে। যেদিনই দেখেছি তোকে সেদিনই বুঝেছি আমি মিথ্যে প্রতিশ্রুতি যুগে ভালোবাসা কত দামি, কি করে বোঝাবো আমি, কি করে জানাবো, নাকি এভাবেই রয়ে যাবো তোর কাছে আমি। কোলা কোলা আগুনের কোলা, আমি সুপারম্যান আর তুই বোকা। শুটিং এক্সপেরিয়েন্স বলো না, কেমন লাগলো তোমার? শুটিং এক্সপেরিয়েন্স আমার খুব ভালো। মানে তোমার কি এটা প্রথম সিঙ্গেলসে কাজ করা? হ্যাঁ আমার প্রথম সিঙ্গেলসে কাজ করা, আর এটা ফার্স্ট টাইম থেকে আমার মধ্যেও ছিল যে আমি কাজ করলে ওর সাথেই করবো। বাহ। ওকে সো আর আমি খুব ভয় পেতাম যে না ডিরেক্টর হয়তো আমাকে বকবে, ও নয় ওকে কিছু বলবে না, ওকে আমি বলবো না চুপ করো এরকম বলবে না। আমি ওর বকা খেয়েছি পুরো শুটিং এ। ও কথা মানে গুড বয় মানে তোমার কাছে? হ্যাঁ আমার কাছে গুড বয়। ওকে তারপর আমি ভাবতাম যে আমি ওকে হয়তো শুটিং এর মাঝখানে এমন হচ্ছে আমি খুব কথায় কথায় রেগে যাই, তো আমার 19 থেকে 20 গেলে হ্যাঁ তুমি এটা কেন করোনি হয়ে গেল এরকম, তো আমি ওকে তাও ভাবছিলাম যে চুপচাপ করে রাখতে পারবো, তাও ভেবেছিলাম যে না শুটিং এ তো আমাকে কাজ করতে হবে, তো কাজের দিকে আমিও মোটামুটি সিরিয়াস। আর এটা শুধু ওর প্রজেক্ট বলে বলছি না, মানে এটা যতটা ও ভালোবেসে করেছে ততটা আমিও ভালোবেসে করেছি ডেফিনেটলি। আর আমি ভয় পেতাম যে আমাকে ডিরেক্টর বকবে না তো, ওকে এটা করবে না তো, বাট আমার ডিরেক্টর এত ভালো ছিল, তুহিনদা এত ভালো ছিল, মানে আমরা যদি চুপচাপ বসেও বলতাম যে না ভাল লাগছে না, মানে ও কি করে চেয়ার আপ করবে, কফি খাবি, এই করবি সেই করবি, আমি দেখেছি, মানে আমি ওর মতন ডিরেক্টর দেখিনি। আর ও কি চেয়ার আপ করতো তোমায়? ও তো আমাকে কয়েক বছর থেকে সাপোর্ট করে আসছে, চেয়ার আপ করে আসছে, না করতে হবে। তন্ময় অ্যালবামের নাম থাকিস যদি পাশে, এবং তোমার অপোজিটে ওকে দেখা যাচ্ছে, ও কি এই পুরো অ্যালবাম যখন থেকে তুমি ওকে অফার দিয়েছো কাজটা করার জন্য তখন থেকে সাথে রয়েছে? হ্যাঁ এরপরেও সাথে রয়েছে, এবং সাথে থাকার পেছনে ক্রেডিটটা আমার খুবই কম, ওরই বেশি। আমি পুরো 99% ক্রেডিট ওকেই দেবো, কারণ আমি ছড়াতে খুব ওস্তাদ, আমি ভুল করতে খুব ভালোবাসি। আচ্ছা তো আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি না, আমি অন্যকে কি করে দায়িত্ব নিয়ে মানে কিছু একটা করবো, এটা আমার দ্বারা হয় না। আমার কোনো একটা কাজ করার পেছনে যদি সবথেকে বড় হাত থাকে, বা মানে সাপোর্ট বলবো না, সাপোর্ট অনেকেই করে, বাট একটা থাকে না যে তুমি মানে এই ভুলগুলোর জায়গা থেকে ঠিক জায়গাতে ওই যে জিনিসটা, ও আমাকে খুব হেল্প করে সবসময়, কারণ আমি ভুল করতে খুব ওস্তাদ আর কি। আচ্ছা দুজনের কাছে দুটো প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তন্ময়ের সব থেকে ব্যাড হ্যাবিট কোনটা? ও প্রচন্ড মুডি, কখন ভালো কখন ঠিক হয়ে যায় আমি জাস্ট বুঝতে পারি না, এটা ব্যাড হ্যাবিট। আচ্ছা আর গুড হ্যাবিট? এটা একটা আর্টিস্টের কিন্তু ঠিক গুড হ্যাবিট, ওর মধ্যে এত ভালো ভালো কিছু আছে জাস্ট আমি মানে বলে শেষ করতে পারবো না। ও মানে গুড হ্যাবিট এত রয়েছে বাট সবথেকে মানে আমার লাইফে যেটা এটা আমার খুব ইচ্ছে ছিল আমি কোথাও বলবো, তো আমাকে আমার লাইফে আমার বাবা মার পর যদি কেউ সেইভাবে সবথেকে বেশি সাপোর্ট করে থাকে তাহলে সেটা ও, মানে লাভার বয়।
লাভার বয়, ব্যাড বয়, গুড ও বয়। বললো না তবে আমি দেখি এই যে তোমাকে আমি আগেই বললাম যে মানে সাপোর্ট বলতে যদি আমি দেখি যে কারোর মধ্যে কিছু একটা আগুন আছে যে কাজ করতে চায় লাইফে কিছু একটা হতে চায় তার জন্য আমার সবসময় ফুল অন সাপোর্ট থাকে বাহ ফুল অন কে বাত এই জন্যই কি বলে যে জহুরি জহর চেনে হ্যাঁ এটা বলতে পারো আর আমি ওই জগতের খোঁজেই থাকি হ্যাঁ তুমি তো সবসময়। অনেক যাদেরকে তুমি নিয়ে এসছো তারা অনেকেই সিরিয়াল করছে হ্যাঁ। 6 নম্বর অ্যালবাম পর্যন্ত যাদেরকে না, 6 নম্বর অ্যালবামে কোনো মেয়ে ছিল না 5 নম্বর 5 নম্বর অবধি ছিল সেখানে যাদেরকে দেখা গেছে তারা অনেকেই সিরিয়াল করছে হ্যাঁ। এবার তাহলে টার্ন ওভার হ্যাঁ তার মধ্যে দেখা 5 যাক। জনের মানে ওই 4টে ভিডিওর মধ্যে 3 জনই আজকে লিডিং সিরিয়ালস গুলোই রয়েছে Exactly. তারা পূজোর সময় ফিতে কাটতে যাচ্ছে বাহ কে বাত আর তন্ময় গান করতে আমি যাচ্ছে। আপডেট গুলো দেখি না পূজোর সময় আমার সেরকম একটা প্রোগ্রাম হয় বাইরে অনেকটা শেষের দিকে এবার গানটা তো হবেই আচ্ছা তোমাকে যদি অফার দেওয়া হয় যে তন্ময়ের কোন গানটা তোমার সবথেকে ফেভারিট থাকিস যদি পাশে। থাকিস এটা তো তোমাদের একসাথে আর তারপর আমার প্রত্যেকটা গানই ভালো লাগে, আমার গতকাল খুব ভালো লাগে। আমার ট্যাংরা মানে ট্যাংরা হচ্ছে মানে যখন পার্টি মোডে তুমি একদম চলে যাবে মানে ট্যাংরা চাই এরকম একটা ট্যাংরা ব্যাপার। চাই যেটা আমরা অনেক সময় ক্লাবে গেলেও আমরা যখন এন্ট্রি নিই তখন ট্যাংরা গান চালিয়ে দেয় ডিজে আমাদের ওয়াও ফ্যান্টাস্টিক মাছ ধরেছো বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছো বড়শি দিয়া। রিসেন্টলি বলিউডে একটা কাজ হয়েছে র‍্যাপ নিয়ে, ঠিক আছে? কখনো কি মনে হয় না যে টলিউড সেই ক্ষেত্রে পিছিয়ে রয়েছে? অনেক। এত এক্সপেরিমেন্ট অনেক হচ্ছে, পিছিয়ে রয়েছে ওই যে বললাম ওরা 20 বছর আগেই পড়ে আছে এখন তুমি কি সেটা থেকে শুরুতে এরকম নতুন কিছু ভাবনা চিন্তা চেষ্টা করছো? করছি এবং মানে দেখো আমি বলবো যে ভালো জিনিসের কোনো শেষ হয় না, তো যদি কেউ তার চেষ্টার মধ্যে সেই জিনিসটা থাকে তাহলে আজকে না হোক কালকে না হোক পরশু না হোক আসবেই আসবে শিওর। আর হোপফুলি এবছর আমার টলিউডেও ডেবিউ হতে চলেছে, সে কোথায় কি হচ্ছে না হচ্ছে এখনই আমি বলছি না, সেখানেও কি But rap সেটা যদি হয়ে বিষয়টা- যায় না র্যাপটা হ্যাঁ একটা দুটো কাজ অ্যাকচুয়ালি আমার এবছর পাইপলাইনে আছে টলিউডে, বাহ। বড় প্রজেক্ট। বাহ। তো এখন যেহেতু মানে এখন হ্যাঁ। নায়করাই প্রডিউসার হয়ে গেছে, ধরো আমি শিওর তখন বলতে পারবো যখন একদম সব ছেপে ফেপে সব রেডি হয়ে যায় তখন আমি বলবো, বা অফিসিয়ালি তো আমি এরকমভাবে আনঅফিসিয়ালি বলতে পারি না, বাট তাদের অ্যাপ্রুভমেন্টটা সবার আগে দরকার আছে। Exactly. তো যদি বাই চান্স ভগবানের আশীর্বাদে দুটোই বা একটা হলেও যদি এসে যায় তখন আমার মনে হয়, কারণ যে আন্ডারগ্রাউন্ড র্যাপ যেটা গালি বয় হওয়ার পরে এখন ছড়িয়ে গেছে, রণবীর সিং যতদিন না করেছে ততদিন কি ছড়িয়েছিল তুমি আমাকে বল? এক্স্যাক্টলি। তো টলিউড বলিউড এই যে মুভি আজকে ইন্ডিয়ানদের মুভির বিজনেস এত কি করে হয়, কারণ ইন্ডিয়ানদের সব থেকে প্রিয় হচ্ছে মুভি, সেটা ওয়ার্ল্ড ওয়াইড। এবার মুভিতে একটা টপিক যখন সাধারণ মানুষের কাছে নিয়ে আসে তখন লোক পাগল হয়ে যাচ্ছে, আচ্ছা এটা একটা কি জিনিস হচ্ছে, এটা কি, এটা দেখি ওটা দেখি। আজকে গালি বয় আসার আগে মেরি গালি মে কটা লোকে শুনেছিল, এই গানটা তো আগেও বেরিয়েছিল, Right. কিন্তু যখনই ওদের উপরে একটা কিছু হলো, যেই রণবীর সিং এসে গেল, একটা মুভিতে এসে গেল, ফারহান আখতার জুড়ে গেল, তখন জিনিসটা অনেক হিউজ হয়ে গেল। কিন্তু আজকে কলকাতাতে কেউ পারবে রিস্ক নিয়ে এরকম একটা প্রজেক্টে পয়সা লাগাতে? কেউ পারবে না, সে যত বড় যেই হোক। তাহলে কি বলছো একটা ফেস কলকাতায় হবে হচ্ছে যে 50 বছর আগে কি হয়েছে, কিন্তু কেউ ফিউচারিস্টিক ভাববে না, বা সেখানে তন্ময়কে দিয়ে শুরু হোক আমরা চাই। তন্ময় শুরু ঠিক করে যেভাবে একটা দিয়েছি নতুন already ট্রেন্ড নিয়ে আসছে, সিঙ্গেলস এর একটা নতুন ট্রেন্ড অনেক দিন ধরে ফাইট করছো তুমি সেটা নিয়ে, এবং অনেকে করছে এখন, আমার সেটা ভালো লাগে, সেটা খুবই ভালো লাগে। এবং এরপরে তার মানে নেক্সট যে প্রজেক্ট বড় স্ক্রিনে আমরা সবাই মিলে বসে আর নতুন কিছু দেখতে চলেছি, হোপফুলি আমরা সবাই চাই। ফিঙ্গার্স ক্রস। এক্স্যাক্টলি। এন্ড দ্য টাইম ইজ থাকিস যদি পাশে। আমি খুব বড় যে দারুণ গান ফান গাই এরকম কোনো ব্যাপার না, বাট আমি চেষ্টা করি মন থেকে গান গাই। সব সিঙ্গাররা গলা দিয়ে গান গায়, আর আমি যখনই গান করি আমি মন থেকে গান করি, সেই জন্যই তোমাদের টাচ করে। তো কিছু লাইন শোনাচ্ছি, আমরা সবাই একসাথে ক্ল্যাপ দেবো, হ্যাঁ আমার গানের তালে। একদম আমি রেডি। ওকে, থ্যাংক ইউ। কিছু স্বপ্ন আছে আমার মনে, বলতে পারি না, জানি না তোর দেখা পাবো কবে, বুঝতে পারি না, যেখানে চোখের পলক পড়বে না যে আর এক ঝলক, নিয়ে যাব সাথে তোকে খুশির মোহনায়, হাতে হাত রেখে দেব পারি, স্বপ্ন সাজাবো সারি সারি, হাওয়ায় বিলীন হয়ে যাব অজানা ঠিকানায়, ইচ্ছে মতো হারিয়ে যাব, নীল আকাশে মিলিয়ে গাবো, তোরই জন্য আমি থাকবো, থাকিস যদি তুই পাশে, রাখবো তোকে মনে শুধু, কি করেছিস তুই এ জাদু, যতই আসুক বাধা তবু যাবো না ছেড়ে তোকে। গুগলে নাম লিখে একবার তুই দেখ, বেকার কথা করি না আমি কম্পিট, সবাই জানে ব্যাড বয় তন্ময় স্পিড, সবই বুঝো কিসের এত তোর ভয়, চল আজ করি দুজনে এনজয়। ফ্যান্টাস্টিক, খুব ভালো জয় জয়কার হোক।
একদম মিলিয়ন ভরে যাক। এবং আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই দুর্দিনে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা গানের এই দুর্দিনে যে সিটি সিনেমা এবং সিটি সিনেমার টিম, সিটি টলিউড, ওদের অনেকগুলো চ্যানেল আছে, তো এরা যে আমাদের পাশে আছে আজকে সবাই দেখতে পাচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে বললাম না, পুরো তোমাদের পুরো টিমকে, এবং আমাদের দুর্দিনে যে পাশে থাকে সে হচ্ছে সবথেকে বড় বন্ধু হয়। তো আজকে আমাদের সাথে সিটি সিনেমার অনেক দিনের পরিচয়, বাট আমি যেহেতু লাস্ট ইয়ার আমার কোনো রিলিজ হয়নি, আমি এটাও বলতে চাই, কারণ 2018 ছিল হচ্ছে কভার সঙের যুগ। এক্স্যাক্টলি, এত কভার সং করেছে সবাই, 2019-এ কভার সং বন্ধ করে দিল। তো ওই জন্য আমি 2018-তে আমি অরিজিনালি বিশ্বাস করি, কভার সং করা আমার মনে হয় খুব সহজ, বাট একটা অরিজিনাল গান বানিয়ে সেই গানটাকে লিখে সেই গানটাকে মিউজিক করে সেই গানটায় থিম ভেবে আজকে একটা সিঙ্গার করে দেখা, তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে ভালো কথা। আমি চাই সেরকম হোক, কারণ বাইরে সবাই তাই করে। পাঞ্জাবি ইন্ডাস্ট্রি তুমি দেখে নাও, তুমি ভোজপুরি ইন্ডাস্ট্রি দেখে নাও, তুমি সাউথ ইন্ডিয়া দেখে নাও, সিঙ্গাররাই নায়ক হয় বেশিরভাগ। যাই হোক, আমি নায়ক হবো সেটা বলছি না, আমি আই এম নট এ অ্যাক্টর। সাপোর্ট করবেন, আর সিটি সিনেমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিটি সিনেমা অনেক 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 বড় লেভেলে চলে যায় এবং অলরেডি গেছে, বাট সিটি সিনেমা ধরা ছোঁয়ার বাইরে চলে আগুন লাগিয়ে দিচ্ছে। এন্টার টিম অফ সিটি সিনেমা, তুমি যে গানটা করেছো থাকিস যদি পাশে, আমরা সবসময় তোমার সাথে রয়েছি, পাশে রয়েছি। থ্যাংক ইউ। যারা নতুন ফ্রেশ ট্যালেন্ট, যারা নতুন কিছু করছে, নতুন কিছু করার চিন্তা ভাবনা রাখছে মনে মনে, তাদের সবার পাশে রয়েছে সিটি সিনেমা। আর আপনাকে কি করতে হবে? চোখ ঘোরালে হবে না, পাশে যেন চোখ না যায়, চোখ সবসময় রাখতে হবে সিটি সিনেমায়। কিছু স্বপ্ন আছে আমার মনে, বলতে পারি না, জানি না তোর দেখা পাবো কবে, বুঝতে পারি না।